কি সমস্যা নিয়ে এসেছেন আজ জনতার দরবারে? আমি জনতার দরবারে ম্যাডাম সমস্যা নিয়ে এসেছি। আমি 2021 সালে আমি শ্যামনগর থেকে আসছি। ওখানে সবিতা কনস্ট্রাকশন বলে একটা কনস্ট্রাকশন আছে, যার প্রমোটারের নাম কালাচাঁদ মুখার্জি, ডাকনাম বাপি। তো ওনার থেকে আমি একটা দোকান কিনেছিলাম দুখানা, যার বাবদ আমি 1,10,00,000 টাকা ওনাকে পেমেন্ট করেছি। ঠিক আছে, যেখানে দোকানের ভ্যালু ছিল 1,42,00,000 টাকা, কিন্তু বাদ বাকি টাকা ওনার সাথে শর্ত সাপেক্ষ ছিল মৌখিকভাবে যে ওটা আমি 3 বছরে দেবো। ঠিক আছে, কিন্তু ওই টাকাটা যে পাবে উনি কিন্তু কোথাও লেখাই নেই, কেন লোন করে হয়েছে, দলিলে কিন্তু পুরো পেইড করা আছে। কিন্তু আমি আপনাদের কেন সবাইকে বলেছি উনি টাকাটা পাবে, উনি তো সেই শর্তেই দিয়েছে। এবার উনি যখন দোকানটা রেজিস্ট্রি হয়ে আসি, পরের দিন বলি দাদা চাবিটা দিন, বলছে দেবো, আমার ভিতরে মাল আছে কিছু। তো মালটা খালি হতে তো 7 দিন হয়ে যায়। আমি বললাম দাদা দোকানটা একটু মাপিয়ে দিন, সেটা তো আমার অধিকার আছে, আমি দোকানটা তো মাপতে চাইতেই পারি। তো বললে আগে কেন বলনি? আমি বললাম আজকে করি আর 2 দিন বাদে, দোকানে মাপ তো বাড়বে কমবে না। তো মাপার করে দেখা যায় 18 স্কোয়ার ফিট কম, যার ভ্যালু হলো 3,10,500 টাকা। ঠিক আছে, তখন উনি সবাই অনেক লোক ছিল, সবার সামনে মনে হলো যেন হেরে গেলে যেরকম হয়, ওই ইগোতে প্লাস আমার লেন্স কার্ড তখন চলে আসি, দুটোর ভাড়া প্রায় 80,000 টাকা করে দেবে। এই দুটো মিলে তখন উনি বললো যে আপনার দোকান আপনি পাবেন, কিন্তু আমাকে পুরো টাকা না দিলে হবে না। তা আমি বললাম এটা তো আপনি আগে বলতে পারতেন, কেন আমার তো লোন চালু হয়ে গেছে, পরের মাসে 93,000 টাকা করে লোন। আমি এটা কোথা দিয়ে সার্ভাইভ করবো? আপনি অন্তত একটা দোকান খুলতে দিন। উনি বলছে কোনো দোকানে আমি খুলতে দেবো না, মানে উনি মার্সেল পাওয়ার বলতে গেলে, ওনার প্রচুর ছেলে পোষে পয়সা দিয়ে। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে তো আমি বসে বসে প্রায় 28 মাস দিই আমার একটা মোবাইলের দোকান থেকে। ঠিক আছে, ভালো দোকান ছিল আমার বড়, নাহলে তো করোনার সময় এত টাকা লোন পাই না। ঠিক আছে, 92 লাখ টাকা লোন পেয়েছিলাম। তো তারপরে উনি কি করে, যখন থেকে দোকান বন্ধ হয়ে গেছে ওখানে পাচ্ছে না, বাড়িতে গেল, বাড়িতে গিয়ে আমাকে নানান ভাবে বলছে তাহলে সই করে দিন যে টাকাটা পায়, তাহলে কি ও বাড়িটা নিতে পারবে। তখন আমার প্রায় 15 কাঠা জায়গা, এবার আমি ওনাকে কি করে দেবো? এখানে তো আমার বোনের ভাগ সবার ছিল, আমি তো ওটা দিতে পারি না ম্যাডাম। তো তখন গিয়ে উনি আমাকে নানান ভাবে মানে মেশিন ঠেকানো, ভয় দেখানো করাতে আমি লাস্টে তাড়াহুড়োতে একটা পার্টি পেয়ে 30 লাখ টাকা বিক্রি করে ওখান থেকে চলে আসি চোরের মতো। ঠিক আছে, আমার ছোট বাচ্চা নিয়ে, আমার বাচ্চার বয়স 7-8 বছর, আমি আর্নিং মেম্বার একাই। ঠিক আছে, তো সেখানে এসে আমি লুকিয়ে চোরের মতো রয়েছি, মানে ভয়ে ভীতস্ত। এই যে আপনাদের আমি বলছি, হয়তো এটা জানার পরে হয়তো আমাকে মেরে ফেলতে পারে, মানে আমি এতটাই ভীতস্ত। কেন উনি নিজের মেশিন যেটা গভর্নমেন্ট দেয় নিজের আত্মরক্ষার জন্য, সেটা দিয়ে পর্যন্ত উনি ভয় দেখিয়েছে। এবং ওনার অমিত বলে একটা ছেলে আছে, আশ্রিত গুন্ডা, যে সেই সময় আমাকে নানানভাবে বন্দুক ঠেকিয়ে, আরো ওনার ছেলে আছে সঙ্গে থাকে, আমি নাম সবার জানি না, দেখলে আমি চিনতে পারবো। ঠিক আছে, কিন্তু সেটাও কোনো সুরাহা পাচ্ছি না। তারপর আমি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনেও আমি ফোন করেছিলাম, ওখান থেকে ব্যাপারটা জগদ্দল থানায় এসছে, ওখান থেকেও সেইভাবে কোনো রেসপন্স পাচ্ছি না। 15 তারিখে এসেছিলাম এখানে, আমাদের যে জেলা সভাপতি তাপস বাবুর কাছেও পাঠিয়েছিল, উনি ওখান থেকে বিধায়কের কাছে পাঠিয়েছে, কিন্তু ওখান থেকে উনি সব জানেন, উনি নিজেই বলছেন যে আপনি ট্র্যাপড হয়ে গেছেন, কিন্তু বসিয়ে কোনো বিচার আমি পাচ্ছি না। তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে এসেছি যে উনি যদি নিজে একটু দেখে নেন আমার ব্যাপারটা, একটুখানি জাস্ট পেপার ওয়ার্কটা দেখুন উনি, যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, দেখে যদি একটা বিচার করে দেন, তাহলে আমি বাচ্চাটাকে নিয়ে একটু মানুষ করে বড় করতে পারি। তাহলে আমাদের আর কিছু করার নেই ম্যাডাম, আমি লোকের দোকানে এখন কাজ করে খাই, 15-10 মাইনা পাই, সেই দিয়ে আমি চলতে পারছি না। আমি মানে মার্কেটে আমার মানে জীবনযাপন চলাই খুব মুশকিল, মানে বাড়ি ভাড়া দেওয়া, ঈদে 15,000 টাকায় হয় একটা বাচ্চাকে মানুষ করা আজকাল, যদি আপনি বলুন না, কিন্তু আমি পেরে উঠছি না। আমি ওই জন্য যখন এই গভর্নমেন্ট এসে মুখ্যমন্ত্রীর এই কাজ দেখে আপনাদের মাধ্যমে আমি সেই ভরসাতে এসছিলাম, আগের দিন দেখা হয়নি, তাই আজকে এসছি, যদি কোনো দেখা হয়, যদি কোনো সুরাহা পাই। এই প্রসেসটা আমি প্রায় 21 থেকে যন্ত্রণা সহ্য করছি ম্যাডাম, 21 আজকে 5 বছর, মানে আশাই ছেড়ে দিয়েছিলাম। কারণ তৃণমূল আমলে তৃণমূলের যে কাউন্সিলরের হাজবেন্ড থেকে শুরু করে ওখানে পলিটিক্যাল লিডার সবাই এর মধ্যে জড়িত ছিল, মানে সবাইকে এরা তো প্রভাবশালী, এরা পয়সা দেবে, আমি তো আর পয়সা দিতে পারবো না, তো আমার কথা কে শুনবে ম্যাডাম, এটাই হলো ব্যাপার। তো সেখানে মুখ্যমন্ত্রীর উপর সেই ভরসাটা আছে, আমি সেইভাবে এসেছি, যদি উনি আমাকে একটু ন্যায় বিচার দেন তাহলে আমি একটু পাই। লোনটা টানতে পারিনি ম্যাডাম, 28 মাস টেনেছি, তারপর আর পারিনি। কোথা দিয়ে পারবো, কারণ আমার পরবর্তীকালে একটা দোকান উনি অকশনে আবার ওনার মিসেজের নামে নিয়ে নিয়েছে, যেটা বেআইনি। অ্যাকচুয়ালি অকশন হলে কি অন্য মানুষ পাবে, সেখানে উনি ভিতর দিয়ে ভার্জিন দোকানটা কোনোদিনই ইউজ হয়নি। আর একটা দোকান এখনো মানে জোরপূর্বক তালা দিয়ে রেখেছে উনি, যেটা আমার নামে রেজিস্ট্রি, সেটা থানা জানার পরেও আমায় কোনো হেল্প করছে না। না পাচ্ছি না, আমার মিসেজের নামে দোকান দুটো আছে, তাও দিচ্ছে না। আপনি চাইলে আমার কাছে এখনো পেপার আমি নিয়ে এসেছি, আমি দেখাতে পারি যে আমার কাছে রেজিস্ট্রি কাগজ রয়েছে, তারপরে তারা খুলতে দিচ্ছে না। ঠিক আছে, মানে আমি এরিয়াতে ঢুকতেই ভয় পাচ্ছি। মানে আমার নিজস্ব একটা অটো ছিল যে চালাতো, তাকে বলেছে যে 50,000 টাকা দেবো, তুই যদি ওর নাম কোথায় আছে বলতে পারি, 50,000 টাকা দেবো। তার মানে কি আমায় তো মেরে ফেলতে পারে ম্যাডাম। আমি সেই ভয়ে আতঙ্কিত হয়ে মানে সেইভাবে করতে হয়, লুকিয়ে লুকিয়ে কাজ করছি, মানে চোর যেন আমি টাকা দিয়ে আমি যেন চোর। উল্টে উনি সবাইকে বলে বেড়াচ্ছে আমি নাকি ওনার 30 লাখ টাকা মেরে চলে এসেছি। ঠিক আছে, তা সেটা তো দেখলেই আপনি বুঝতে পারবেন মেরে কখন চলে যায়। যদি আমি দোকানটা ওনার নিয়ে নিতাম, আমি তো দোকানটাই পাইনি কোনোদিন, তাহলে আমি মেরে দিলাম কোথা দিয়ে? তখন তো আমার ইমেজটা খারাপ করে দিল, সারা শ্যামনগরের লোককে বলছে যে আমি নাকি ওনার পয়সাটা মেরে চলে গেছি, এরকম ভাবে করছে ম্যাডাম। তাই মুখ্যমন্ত্রীর কাছে এসেছি, উনি যদি আমার একটু
সমস্যাটা দেখেন, দেখে যদি একটা বিচার করে দেন তাহলে আমার বাচ্চাটা নিয়ে আমি বাঁচতে পারি, নাহলে আমাদের সুসাইড ছাড়া মরা ছাড়া আর কোনো রাস্তা নেই ম্যাডাম। আমি আর পেরে উঠছি না। এই সকালবেলার থেকে শুনে আমি দৌড়াতে দৌড়াতে এসেছি, আজকে কাজটাও কামাই হয়েছে, আমার রোজটাও হয়তো কেটে নেবে, ঠিক আছে, কিন্তু আমি আর পেরে উঠছি না ম্যাডাম। আমার নাম রতিন চন্দ্র রায়, আমি শ্যামনগর থেকে এসেছি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।